আইপিএল এর ৪৩ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে পয়েন্টস টেবিলসের ১০ নম্বরে থাকা চেন্নাই সুপার কিংস এবং পয়েন্টস টেবিলসের ৯ নম্বরে থাকা সানরাইজার্স হায়দ্রাবাদ। পয়েন্টস টেবিলসের একদম নিচের দিকে থাকা দুটো টিমের মধ্যে এই ম্যাচটি, এই ৪৩ নম্বর ম্যাচটি হতে চলেছে। যেখানে বন্ধুরা এই দুটি টিমের পারফরমেন্স তোমরা দেখছো এই সিজনে খুবই খারাপ হয়েছে। যেখানে আগের বছর রানার্স আপ হয়েছিল এসআরএইচ টিম, সানরাইজার্স হায়দ্রাবাদ টিম, তবে এই বছরে তাদের পারফরমেন্স একদমই খারাপ হয়েছে। অন্যদিকে সিএসকেও কিন্তু খুবই বাজে পারফর্ম করেছে এই সিজনে। এবং এই ম্যাচটি হতে চলেছে, এই ৪৩ নম্বর ম্যাচটি হতে চলেছে চিপকে। চেন্নাইয়ের হোম গ্রাউন্ডে এই ৪৩ নম্বর ম্যাচটি হবে এবং চিপকে প্রথম ইনিংসে একটি ভালো টোটালের কথা বললে এখানে ১৯০ প্লাস স্কোর যদি হয় আমার মনে হচ্ছে একটি ভালো টোটাল হতে পারে। এখানে তোমাদের কি মতামত, এই ম্যাচটির জন্য প্রথম ইনিংসে কত রান হতে পারে তোমরা কমেন্টে জানাতে পারো। আর বন্ধুরা, যেখানে এই দুটি টিমই ৮টা করে ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা দুটো করে ম্যাচ জিতেছে, বাকি ৬টা ম্যাচ তারা হেরেছে, এবং এই দুটো টিমকেই যদি এখান থেকে প্লে অফসের জন্য কোয়ালিফাই করতে হয় তাহলে তাদের আর গ্রুপ স্টেজের যে ৬টা ম্যাচ বাকি আছে সেই ৬টা ম্যাচই জিততে হবে। এবং এই ম্যাচটিতে যে কোনো একটি টিম হারবে, হয় সিএসকে হারবে না হলে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম হারবে। যেই টিম হারবে এই ম্যাচটি সেই টিম এই বছরের আইপিএল এর প্লে অফসের দৌড় থেকে বাদ পড়ে যাবে। এবং যতদূর আমার মনে হচ্ছে এই দুটি টিমই হয়তো আর কোয়ালিফাই করতে পারবে না প্লে অফসের জন্য। আর এখানে তোমাদের কি মনে হচ্ছে, এই দুটি টিম কি কামব্যাক করতে পারবে এখান থেকে, তারা কি কোয়ালিফাই করতে পারবে প্লে অফসে? তোমরা চাইলে কমেন্টে জানাতে পারো। তবে আমার মনে হচ্ছে কোয়ালিফাই তারা করতে পারবে না, এবং এখান থেকে চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ দুটি টিমই অবশ্যই চাইবে এই বছরে যতগুলো সম্ভব ম্যাচ এখান থেকে জিতে আবার ২০২৬-এ ভালো করে শুরু করতে, একদম নতুনভাবে ভালো করে শুরু করতে। এবং এই ম্যাচটির জন্য এই দুটি টিমের মধ্যে যদি আমি কম্পেয়ার করি, ব্যাটিং বোলিং কম্পেয়ার করি, তো বন্ধুরা যেখানে সিএসকে টিমে অনেকগুলো চেঞ্জ হয়েছে রিসেন্ট টাইমে, যেখানে আয়ুষ মাত্রে চান্স পেয়েছে ঋতুরাজ গায়কোয়াড়ের জায়গায় ওপেনিং করছে, এবং আগের ম্যাচটিতে দেখেছিলাম মুম্বাই ইন্ডিয়ান্স টিমের বিরুদ্ধে সে শুরুটা ভালো করেছিল। দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে সে কিরকম ব্যাটিং করে। অন্যদিকে রাচিন রবীন্দ্রার ব্যাট থেকে একদমই রান আসছে না, একটা দুটো ম্যাচ ছেড়ে দিলে এখনো পর্যন্ত রাচিন রবীন্দ্রার ব্যাট থেকে আমরা সেরকম ভালো ইনিংস কিন্তু দেখতে পাইনি। এছাড়াও সিএসকে টিমের আমরা যেটা দেখছি এই সিজনে, তাদের মিডিল অর্ডার কিন্তু একদমই স্ট্রাগল করছে। মিডিল অর্ডার ব্যাটসম্যানরা সিএসকের হয়ে এই বছর একদমই পারফর্ম করতে পারছে না। যদিও শিবম দুবের ব্যাট থেকে আমরা একটা দুটো ম্যাচে ভালো ইনিংস দেখেছি, তবে ওভারঅল তার পারফরমেন্স কিন্তু খুব একটা ভালো হয়নি এই সিজনে। অন্যদিকে লোয়ার অর্ডারে রবীন্দ্র জাদেজাও যে খুব একটা ভালো ব্যাটিং করতে পারছে এমনটা কিন্তু নয়। যদিও এমএস ধোনি একটা দুটো ম্যাচে ক্যামিও খেলেছে, তবে ওভারঅল এই টিমটির ব্যাটিং পারফরমেন্স, ব্যাটিং লাইন আপ এই বছর একদমই দুর্বল দেখাচ্ছে। অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের কথা বললে বন্ধুরা, এই টিমটির ব্যাটিং লাইন আপ কাগজে কলমে খুবই শক্তিশালী দেখাচ্ছে, এবং এই টিমটির ব্যাটিং লাইন আপে একটা জিনিস আমরা দেখছি, যেদিনকে এই টিমের ব্যাটসম্যানরা ব্যাটিং করে সবাই একসাথে করে, এবং যেদিনকে ফ্লপ হয় তো একবারে সবাই ফ্লপ হয়, একদমই কেউ ব্যাটিং করতে পারে না। ওভারঅল এই টিমটিরও ব্যাটিং লাইন আপ এই বছর একদমই ফ্লপ হয়েছে বলা যেতে পারে। অভিষেক শর্মা একটা ম্যাচে ভালো খেলেছে, সেই ম্যাচটা সানরাইজার্স হায়দ্রাবাদ টিম জিতেছে। ঈশান কিষান একটি ম্যাচে ভালো খেলেছিল, সেই ম্যাচটি জিতেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ টিম। বাকি ম্যাচগুলো কিন্তু তারা হেরেছে। বাকি ম্যাচগুলো তাদের ব্যাটিং একদমই কোল্যাপস করে গেছে। যদিও বন্ধুরা আগের ম্যাচটিতে আমরা দেখেছিলাম মুম্বাই ইন্ডিয়ান্স টিমের বিরুদ্ধে হেনরিচ ক্লাসেন শেষের দিকে একটু ভালো ব্যাটিং করেছিল, তবে প্রথমের দিকে এত উইকেট পড়ে গেছিল যে যেই টার্গেট দিয়েছিল সেই টার্গেট একদমই ছোট টার্গেট ছিল। তো ওভারঅল এই টিমটিরও ব্যাটিং লাইন আপ, ব্যাটিং পারফরমেন্স খুব একটা ভালো কিন্তু হয়নি এই সিজনে। তবে এখান থেকে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম অবশ্যই চাইবে তাদের বাকি ম্যাচগুলোতে ভালো কিছু করতে। এবং এই দুটি টিমের বোলিং এর কথা বললে, যেখানে বন্ধুরা সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের বোলিং এই সিজনে আমার মনে হচ্ছে, আমার পার্সোনালি মতামত, একদমই সব থেকে খারাপ বোলিং লাইন আপ যদি কোনো টিমের থেকে থাকে এই সিজনে তো সেটা হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের বোলিং লাইন আপ। এখানে প্যাট কামিন্স, মোহাম্মদ শামি এই দুজনকে ছাড়া এই টিমটির কাছে আর কোনো ভালো বোলারই নেই। যদিও লাস্ট একটা দুটো ম্যাচে আমরা দেখছি হার্ষাল প্যাটেল ভালো বোলিং করছে, তবে বন্ধুরা ওভারঅল এই টিমটির বোলিং লাইন আপ এই বছর খুবই দুর্বল দেখাচ্ছে। অন্যদিকে সিএসকে টিমের বোলিং এর কথা বললে, সিএসকে টিমেরও বোলিং কিন্তু একই অবস্থা, একজন দুজন বোলার ছাড়া খুব একটা ভালো বোলিং কিন্তু এই টিমটির বোলাররাও করতে পারছে না। খালিল আহমেদ উইকেট নিলেও সে কিন্তু প্রচুর রান দিচ্ছে। নূর আহমেদও আমরা দেখেছিলাম প্রথমের দিকে ভালো বোলিং করছিল, প্রথমের দিকে সে প্রচুর উইকেট নিচ্ছিল, তবে শেষ কটা ম্যাচে তার পারফরমেন্সও কিন্তু খুব একটা ভালো হয়নি। এবং পাতি রানাও দেখছি এই সিজনে একদমই সেরকম ভাবে ছন্দে নেই, সেও কিন্তু ভালো বোলিং করতে পারছে না। ওভারঅল এই দুটি টিমেরই বোলিং এই বছর অনেকটাই দুর্বল দেখাচ্ছে। তো এখানে তোমাদের কি মনে হচ্ছে, এই দুটি টিমের কোন টিমটি ব্যাটিং বেশি শক্তিশালী, বোলিং বেশি শক্তিশালী, তোমরা কমেন্টে জানাতে পারো। আর এই ম্যাচটিতে আমি এগিয়ে রাখবো বন্ধুরা সানরাইজার্স হায়দ্রাবাদ টিমকে। তোমরা যদি
পার্সোনাল আমাকে মেসেজ করে আমার হোয়াটসঅ্যাপে জানতে চাও এই ম্যাচটির রিপোর্ট, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার। আর আমি এই ম্যাচটিতে এগিয়ে রাখবো সানরাইজার্স হায়দ্রাবাদ টিমকে। আমার মনে হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমেরই পাল্লা ভারী থাকবে এই ম্যাচটিতে। আর এখানে তোমাদের কি মতামত, এই ম্যাচটি কোন টিম জিততে পারে, চেন্নাই সুপার কিংস নাকি সানরাইজার্স হায়দ্রাবাদ? অবশ্যই তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো।